সাবস্ক্রাইবার বলুন বা দর্শক বন্ধু বলুন, তাদের উদ্দেশ্যে বলবো যে যারা আজকে প্রকৃতি বা পর্যটন নিয়ে কাজ করছে এবং যারা প্রতি মুহূর্তে চেষ্টা করে যাচ্ছে তাদের এই ট্র্যাভেলকে বা আমাদের বাঙালির বেড়ানোকে বা আমাদের পর্যটনকে এগিয়ে যেতে, তো তাদেরকে প্লিজ সঙ্গ দিন। বিশেষ করে যারা বাংলা ভাষাভাষী দর্শক বন্ধুরা আছেন, ঠিক আছে, তারা এই প্রচেষ্টায় সঙ্গ দিন। এবং আপনাদের কিন্তু ঐকান্তিক প্রচেষ্টায় যারা ছোটো ছোটো ভাইরা, যারা ছোটো ছোটো বোনেরা আজকে ট্র্যাভেল ব্লগ চ্যানেলের মাধ্যমে আপনাদের মনোরঞ্জন করার চেষ্টা করছে, এবং শুধু মনোরঞ্জন বললেই ভুল বলা হবে, সেখানে আপনাদেরকে ইনফরমেটিভ ব্লগ দেওয়ার চেষ্টা করছে যাতে আগামী দিনে আপনারা ওই জায়গায় আসতে পারেন। তো তাদেরকে প্লিজ সাপোর্ট করুন, সেই সাথে ওর চ্যানেলকেও সাপোর্ট করুন, এবং ওর চ্যানেল যাতে বড় হয় সে ব্যাপারে প্লিজ আপনারা সাপোর্ট করুন। এই যে দেখুন, এই হচ্ছে রাস্তার কন্ডিশন, মানে রাস্তা কোনো রকম আবার তৈরি করা হয়েছে। আর এই দেখুন বাড়িগুলো, দেখুন এই যে বাড়িগুলো কোথায় চলে গেছে দেখুন। দারুণ কষ্ট হচ্ছে, এতটা শ্বাসকষ্ট হচ্ছে না। উচ্চতারা তো কম নয়, 16,000 ফুট। এই ব্রিজ থেকেই কিন্তু শুরু হচ্ছে আমাদের নর্থ সিকিমের সফর। মানে এতক্ষণ আমরা ইস্ট সিকিম শেষ করে এবার কিন্তু প্রবেশ করলাম নর্থ সিকিমে। এখন সামনে লেখা রয়েছে ওয়েলকাম টু নর্থ সিকিম। সময় তখন বিকেল 5:30। আমি আবারও এসে পৌঁছলাম আমাদের কাটোয়া স্টেশনে। তবে এবারের গন্তব্য নর্থ সিকিম। পাহাড় বরাবরই আমার ভীষণ পছন্দের। এর আগেও কয়েকবার নর্থ সিকিম আসার চেষ্টা করেছি, যা সফল হয়নি। কখনো বাড়ি থেকে জানতে পেরেছি যে নর্থ সিকিম বন্ধ, আবার কখনো গ্যাংটক পৌঁছে। বেশ কয়েকবার ধরে এজন্য লুকোচুরি খেলার মতন চলছিল। কিন্তু এবার যখন খবর পেলাম ডিসেম্বরের 1 তারিখ থেকে নর্থ সিকিম আবারও খুলতে চলেছে, তখন কেন যেন নিজেকে আর আটকে রাখতে পারিনি। কোনো রকমে সন্ধে 6:05 13-141 শিয়ালদা নিউ আলিপুরদুয়ার তিস্তা তোরসা এক্সপ্রেসের তৎকাল টিকিট করে চড়ে বসলাম ট্রেনে। ট্রেন এগিয়ে চলল তার গন্তব্যের উদ্দেশ্যে। গত 2-3 বারের নর্থ সিকিম পৌঁছানোর ব্যর্থ প্রচেষ্টার পর আমার সংশয় এখনও রয়েই গেছে। এক্সাইটমেন্ট এতটাই যে রাত 2টো পর্যন্ত ঘুমানো যাবে না। কোনো কারণে যদি এনজেপিতে ঘুম না ভাঙে, তবে ট্রিপে আবারও সমস্যা হতে পারে। তাই এক প্রকার জেগেই পৌঁছে গেলাম নিউ জলপাইগুড়ি। জলপাইগুড়ি পৌঁছে 3-4 ঘন্টা সময় এক্সিকিউটিভ লাউঞ্জে কাটাবো বলেই ঠিক করলাম। এক্সিকিউটিভ লাউঞ্জের ভাড়া প্রথম ঘন্টার জন্য 50 টাকা এবং তারপর 20 টাকা করে প্রতি ঘন্টা। সকাল হতেই ওভারব্রিজ দিয়ে হাঁটতে শুরু করলাম। আকাশ পরিষ্কার থাকলে এই ওভারব্রিজের লেফট সাইড দিয়েই কাঞ্চনজঙ্ঘার দেখা পাওয়া যায়। সময় সকাল 7টা, আর আমরা এসে পৌঁছে গেছি কিন্তু এনজেপিতে। এখান থেকে আজকে আমাদের যাওয়ার কথা রয়েছে গ্যাংটক। গ্যাংটক থেকে কিন্তু আমরা অরিজিনালি নর্থ সিকিমের ট্যুর প্ল্যান করে রয়েছি এবার। তো আমরা সবাই যাব নর্থ সিকিম। আর এই যে আজকের যে ভ্রমণ পর্বটা চলছে, যে ভ্রমণ পর্বটা শুরু হলো চ্যানেলে, এখানে কিন্তু আমি একা নেই, আমার সাথে আরও রয়েছে 7 জন ইউটিউবার। মানে ট্যুরের মধ্যে যে মজাটা থাকছে, যে অ্যাডভেঞ্চার থাকছে, সব কিছু কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন বেশি দেরি না করে ট্যুর শুরু করা যাক। বাইরে বেরিয়ে আমাদের জন্য পূর্ব নির্ধারিত গাড়িতে লাগেজ লোড করে বেরিয়ে পড়লাম গ্যাংটকের উদ্দেশ্যে। এনজেপি থেকে গ্যাংটক আপনারা শেয়ার গাড়িতে বা রিজার্ভ গাড়িতে যেতে পারবেন। শেয়ারে খরচ পড়বে 400 থেকে 500 টাকা জন প্রতি, এবং রিজার্ভে খরচ হয় 4000 থেকে 4500 টাকা, যা আপনারা কোন গাড়ি রিজার্ভ করছেন তার উপর নির্ভর করে। আপনারা যারা গ্যাংটক বা সিকিম যাচ্ছেন তাদের বলবো যত তাড়াতাড়ি সম্ভব এই রাস্তা পার হয়ে যাওয়াই ভালো। না হলে বেলা বাড়ার সাথে সাথে এই রাস্তায় জ্যাম লাগলে তা যে কী কষ্টের সেটা আপনারা আমার এর আগে গ্যাংটক পৌঁছানোর ভিডিও দেখেই জানতে পেরেছেন। তবে এসব যদি বাদ দেওয়া হয়, তবে গ্যাংটক পৌঁছানোর সময় আশেপাশের যে প্রকৃতি আমরা পাই তা এক কথায় সত্যি অসাধারণ। সবুজ পাহাড়, নীল আকাশ এবং পাশ দিয়ে বয়ে চলা তিস্তা পুরো রাস্তায় আপনাকে কখনো বোর হতে দেবে না। যাই হোক, এসে পৌঁছলাম গ্যাংটকের ডিস্ট্রিক্ট কোর্ট স্ট্যান্ডে। তারপর এখান থেকে 250 টাকার বিনিময়ে একটি ছোট গাড়ি নিয়ে সোজা পৌঁছে গেলাম হোটেলে। তো সময় এখন বিকেল 5টা, আর আমরা এসে পৌঁছেছি আমাদের আজকের হোটেলে। অর্থাৎ এই হোটেলটা কিন্তু আপনারা চেনেন, আমি এর আগে যখন এসেছিলাম গ্যাংটক এই হোটেলেই কিন্তু উঠেছিলাম। সেই রুমটাই কিন্তু এইটাই সেই রুম, মানে আগের বার যে রুমে ছিলাম এটাই সেই রুমটা। তো যাই হোক, আজকে কিন্তু আমাদের জার্নি একটা লং জার্নি ছিল। অর্থাৎ যে টাইমটা সাধারণত লেগে থাকে গ্যাংটক পৌঁছতে এনজেপি থেকে, তার থেকে আজকে প্রচুর বেশি সময় লেগেছে, কারণ রাস্তার জ্যামের কারণে। আমরা এনজেপি থেকে বেরিয়েছিলাম কিন্তু সকাল 7টার সময়,
আর এখন বাজে 5টা, অর্থাৎ প্রায় 10 ঘন্টার একটা জার্নি কিন্তু আজকে করতে হলো আমাদের। তো যাই হোক, এসে পৌঁছে গেছি, এখন ফ্রেশ হব, ফ্রেশ হয়ে লাঞ্চ তো আজকে করা হয়নি, দেখি লাঞ্চের পরিবর্তে যদি কিছু টিফিন বা কিছু করা যায় সেটা করে নেব। সময় এখন সন্ধ্যে 6টা, আর আমরা এই টাইমে কিন্তু লাঞ্চ করতে বসেছি। অরিজিনালি আমরা যখন এনজেপি থেকে বেরোই তখন 7টা বাজে, সকাল 7টা, আর এখন হচ্ছে সন্ধ্যে 6টা। প্রায় 11 ঘন্টার উপর একটা জার্নি হয়ে গেছে। 11 ঘন্টা বলাটা ভুল হবে, অলরেডি আমরা আধ ঘন্টা আগে রুমে পৌঁছেছি, ফ্রেশ হয়েছি। ফ্রেশ হয়ে কিন্তু এখন এসে গেছি লাঞ্চ করতে। লাঞ্চটায় কি কি আছে একবার দেখিয়ে দিই। রয়েছে ভাত, রয়েছে পাঁপড় আর ডাল রয়েছে, এখানে রয়েছে উচ্ছেরি আলু ভাজা, এখানে রয়েছে মাছের ডিমের বড়া, আর সে সাথে রয়েছে সয়াবিন, আর এখানে রয়েছে মাছ। তো এই রয়েছে আজকে আমাদের লাঞ্চ। এটা দিয়ে লাঞ্চ সারবো এই সন্ধে 6টার সময়। তো চলুন একবার লাঞ্চটা করে দেখি। আর আপনারা জানেন যে এই হোটেলে যখন আমি আগেও এসেছিলাম, এখানকার টেস্ট খাবার দাবারের সত্যি কিন্তু খুব ভালো। তো খাবারের আলাদাভাবে রিভিউ কিছু দিচ্ছে না, জাস্ট কোনো রকম খেয়ে আবার যেতে হবে মেলের উদ্দেশ্যে। তো চলুন তাড়াতাড়ি খাবারটা শেষ করে মেলের উদ্দেশ্যে বেরোনো যাক। মেলে পৌঁছে দেখি এ যেন এক উপরি পাওনা। মেলে চলছে বড় এক কনসার্ট। আমরাও বেশ কিছুক্ষণ কনসার্ট দেখে মেলে ঘোরাফেরা করে ফিরে চললাম হোটেলে। আচ্ছা, যারা আমার এর আগের গ্যাংটকের ভ্রমণ পর্ব দেখেননি তাদের উদ্দেশ্যে বলে রাখি, আমি গ্যাংটকে উঠেছিলাম হোটেল আকসমাস হোমে। হোটেলের কন্ট্যাক্ট নাম্বার এবং ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া রইল। ঘড়িতে সময় এখন রাত 10টা, আর আমরা এসে বসে গেছি আমাদের ডাইনিংয়ে ডিনার করতে। ডিনারে রয়েছে আজকে চিকেন বিরিয়ানি। তবে বলে রাখি, কিছুক্ষণ আগে কিন্তু আমরা এমজি মার্গ গেছিলাম, অর্থাৎ গ্যাংটক ম্যাল গেছিলাম। বিশাল এক কনসার্ট হচ্ছে, দেখলাম, খুব আনন্দ করলাম। এই জাস্ট আসলাম 10টা বাজে, ডিনার সারবো, ডিনার সেরে আজকে তাড়াতাড়ি শুয়ে পড়বো। কাল সকাল সকাল উঠে আমরা কিন্তু লাচুনের জন্য বেরিয়ে যাব, অর্থাৎ কালকে কিন্তু আমাদের নর্থ সিকিম ট্যুর শুরু হচ্ছে। তো চলুন তাড়াতাড়ি ডিনার কমপ্লিট করে রুমে চলে যাই। গুড মর্নিং, সময় এখন 10টা 50, আর আমরা অলমোস্ট সবাই রেডি হয়ে রয়েছি। এখন ব্রেকফাস্ট করব। আমরা কিন্তু মানে নির্ধারিত সময়ের থেকেও দেরিতে চলছি। এখান থেকে মিনিমাম বেরোতে হয় ধরুন 8টার মধ্যে। 8টার মধ্যে যদি আপনারা বেরিয়ে পড়তে পারেন তবে কিন্তু তাড়াতাড়ি পৌঁছতে পারবেন। আর আমরা এখন বেরোচ্ছি প্রায় 10টা 50 বাজে। আমরা দেরি করলাম তার কারণ হচ্ছে, তো আমরা যে হোটেলে রয়েছি বর্তমানে আকসমাস হোম, এদেরই কিন্তু একটা ব্রাঞ্চ রয়েছে ওখানটায়। তো এখান থেকে সেই হোটেলেরও কিছু সামগ্রী যাবে, সে কারণে কিন্তু কিছুটা লেট হলো। আর এখন আমরা ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে এখান থেকে চলে যাব বাজরা স্ট্যান্ডের উদ্দেশ্যে। তো এই চলে এসছে আমাদের ব্রেকফাস্ট, আর ব্রেকফাস্টে রয়েছে পুরি আর সবজি। খুব বেশি দেরি করব না, অলরেডি অনেক লেট হয়ে গেছে আমাদের। চলুন ব্রেকফাস্টটা সেরে তারপর দেখা হচ্ছে। এই পুরি আর ঘুগনি যেটা দিয়েছে, ঘুগনিটা করেছে কিন্তু মটর আর সোয়াবিন দিয়ে, বেশ ভালো লাগছে। আমি অলরেডি অনেকবার খেয়ে ফেলেছি, আপনাদের খাবারের রিভিউটা দেওয়া হয়নি। রিভিউ কিন্তু খুবই ভালো। এই হোটেলে আপনারা যখন ব্রেকফাস্ট, লাঞ্চ বা ডিনারগুলো টোটালি কিন্তু ভালো। হেভি হেভি। খাবার নিয়ে কোনো কথা হবে না। আর এই হচ্ছে আমাদের গ্রুপ, সবাই ব্রেকফাস্ট করছে। ব্রেকফাস্ট কেমন লাগলো? অপূর্ব সুন্দর, খুবই ভালো টেস্টফুল খাবার। মানে খাবার নিয়ে কোনো কথা হবে, একদম খাবার নিয়ে কোনো কথা বলার নেই, তাই তো? খাবার কেমন হয়েছে? এই আমাদের গাড়ি চলে এসছে, আর চলুন আমরা গাড়িতে উঠে পড়া যাক। তো উঠে পড়েছি গাড়িতে, আর আমরা এখন যাচ্ছি কিন্তু বাজরা স্ট্যান্ডের উদ্দেশ্যে। আমাদের রয়েছে দুটো গাড়ি, দুটো গাড়িতে আমরা চারজন, টোটাল 8 জন। তো চলুন বাজরা স্ট্যান্ডে গিয়ে আবার দেখা হচ্ছে। আর বলে রাখি, বাজরা স্ট্যান্ড কিন্তু এখান থেকে খুব বেশি দূরে নয়, এখান থেকে ওই 5-7 মিনিট গাড়িতেই লাগে। খরচ হচ্ছে 250 টাকার মতন পার গাড়িতে। আচ্ছা, প্ল্যানিংয়ে একটু চেঞ্জ। বাজরা স্ট্যান্ড যাওয়ার কথা ছিল, আর সেখান থেকে আমরা চলে এসেছি কিন্তু ডিস্ট্রিক্ট কোর্টে। এখান থেকেই আমাদের গাড়িটা নর্থ সিকিমের উদ্দেশ্যে বেরোবে। তো এই রয়েছে আমাদের গাড়ি। আমরা এখন গাড়িতে উঠে এই ডিস্ট্রিক্ট কোর্ট থেকে নর্থ সিকিমের উদ্দেশ্যে বেরোবো। তবে আপনাদের গাড়ি কিন্তু বেশিরভাগই বাজরা স্ট্যান্ড থেকে ছাড়বে। তবুও একবার আপনারা যার থ্রু যাচ্ছেন তার সঙ্গে কথা বলে নেবেন যে বাজরা স্ট্যান্ড থেকে ছাড়বে নাকি অন্য কোথা থেকে। বেশিরভাগ বাজরা স্ট্যান্ড থেকেই ছাড়ে। আর বর্তমানে এখানকার টেম্পারেচার হচ্ছে, মানে গ্যাংটকের টেম্পারেচার হচ্ছে 16 ডিগ্রির আশেপাশে।
আর গ্যাংটকের উচ্চতাটা সম্বন্ধে বলে দিই, গ্যাংটকের কিন্তু উচ্চতা হচ্ছে 1400 মিটারের কাছাকাছি, তাই ঠান্ডা থাকারই কথা। আর এখন যেহেতু ডিসেম্বর মাস পড়ে গেছে, তো ঠান্ডা কিন্তু যথেষ্ট আছে। সময় 11:30 আর আমরা ডিস্ট্রিক্ট কোর্ট স্ট্যান্ড থেকে বেরিয়ে পড়লাম। এখন আমাদের গন্তব্য হচ্ছে, আপনারা যেটা জানেন, নর্থ সিকিম। নর্থ সিকিম জাস্ট কালকেই খুলেছে 1 তারিখ, আর আমরা আজকে 2 তারিখ। আমরা কিন্তু নর্থ সিকিমের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। তো চলুন, রাস্তায় যা সাইট সিন আমরা পাবো কিংবা যা পয়েন্ট পাবো সব কিছু আপনাদের জন্যই থাকবে। কিছু দূর এগোতেই চোখে পড়ল কাঞ্চনজঙ্ঘা। আমরা বর্তমানে তাশি ভিউ পয়েন্টের কাছাকাছি রয়েছি। আপনারা যারা গ্যাংটকের লোকাল সাইট সিন করবেন তারা এই তাশি ভিউ পয়েন্ট থেকে কাঞ্চনজঙ্ঘার পরিষ্কার ভিউ পাবেন। এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন আপনারা, এই ব্রিজ থেকেই কিন্তু শুরু হচ্ছে আমাদের নর্থ সিকিমের সফর। মানে এতক্ষণ আমরা ইস্ট সিকিম শেষ করে এবার কিন্তু প্রবেশ করলাম নর্থ সিকিমে। এই দেখুন সামনে লেখা রয়েছে ওয়েলকাম টু নর্থ সিকিম। আমরা এখন রয়েছি কাবিতে। জায়গাটার নাম হচ্ছে কাবি, ব্লকটার নাম কাবি, এটা বলছে তিংদা জায়গাটার নাম। এখানে আমাদের যে পারমিট রয়েছে, পারমিটগুলো প্রিন্ট করার জন্য দাঁড়িয়েছি। তো প্রিন্ট অলরেডি হয়ে গেছে, 2 মিনিটের মতন সময় লাগলো। এখানে কিছু সাইবার ক্যাফে রয়েছে বা অনলাইন যেখানটায় প্রিন্ট আউট করা যায় সেগুলো রয়েছে। তো আমরা এখান থেকে আমাদের প্রিন্ট আউটগুলো করে নিলাম পারমিটের। নর্থ সিকিমের সীমানায় প্রবেশ করার পর থেকেই আমাদের আনন্দের সীমার বাঁধ ভাঙল। এ যেন স্বপ্নের থেকে কিছু কম নয়। বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ আমরা পৌঁছে গিয়েছি নর্থ সিকিমের সীমানায়। এ যেন এক আলাদা অনুভূতি, যা বলে বোঝানো সত্যিই কঠিন। তারপর সেটা যদি হয় যেদিন নর্থ সিকিম পর্যটকদের জন্য প্রথম তার দ্বার খুলছে, তবে তো বুঝতেই পারছেন। সময় 12:59, প্রায় 1টা বাজে। আমরা এমনি অনেকটা দেরি করে বেরিয়েছিলাম, যেটা আপনারা জানেন। আর আমরা এখন পারমিট প্রিন্ট করার পর কিন্তু চলে এসেছি আমাদের আজকের প্রথম স্পট, অর্থাৎ 7 সিস্টার ওয়াটারফলসে। এই রয়েছে তার লোকেশন, দেখুন এই দূরে রয়েছে ওয়াটারফলস। চলুন যাব আমরা ওখানে। এই যে দেখুন, এই হচ্ছে 7 সিস্টার ওয়াটারফলস। অনেকটা উঁচুতে, এই লেফট সাইডে দেখুন জল কিন্তু ওপর থেকে নিচে নেমে আসছে। চলুন সামনে যাওয়া যাক। এই দেখুন কত সুন্দর লাগছে ঝর্ণাটা। এই হচ্ছে ওয়াটারফলসের ফ্রন্ট কিছুটা ভিউ। দেখুন ওই ওপরে একটা ধাপ রয়েছে, এখানে একটা ধাপ রয়েছে, আর এই একটা ধাপ। আমরা কিন্তু টোটাল 3টে ধাপ এখান থেকেই দেখতে পাচ্ছি, যে 3টে ধাপে ঝর্ণাটা নিচে নেমে আসছে। বেশ ভালো লাগছে, কিন্তু আরও বেশি যদি জল থাকতো তাহলে আরও ভালো লাগতো। জল অনেক কম। আর এই হচ্ছে 7 সিস্টার ওয়াটারফলের আশেপাশের দৃশ্য, মানে আশেপাশের ভিউ দেখুন। আচ্ছা, এই যে আমরা 3টে ধাপ দেখতে পাচ্ছি, অরিজিনালি কিন্তু এখানে 7টা ধাপ রয়েছে, সে কারণেই কিন্তু এটার নাম 7 সিস্টার ওয়াটারফল। কিন্তু আমরা যদিও দেখুন 3টে দেখতে পাচ্ছি, এই একটা, এটা সেকেন্ড আর এটা থার্ড। অরিজিনালি এখানে 7টা ধাপ রয়েছে। 7 সিস্টার ওয়াটারফলসের পাশেই এরকম কিছু দোকান রয়েছে। আমরা 1-2টো দোকান দেখতে পাচ্ছি। এখান থেকে আপনারা কিছু স্ন্যাক্স নিয়ে নিতে পারবেন। চাইলে চাও পেয়ে যাবেন, চা রয়েছে, কোল্ড ড্রিঙ্কস রয়েছে, বিস্কিটস রয়েছে। আর এখানে কিছু তেলে ভাজা দোকান আমরা দেখলাম, মানে দোকান মানে এখানেই দেখুন, দেখিয়ে দিই। এই দেখুন রয়েছে পকোড়া, রয়েছে সিঙ্গারা। তো আপনারা চাইলে এখানে কিন্তু টিফিন সেরে নিতে পারবেন। টেস্ট করে দেখি। আচ্ছা, চাটনিও দিয়েছে সাথে। চাটনিটা সাংঘাতিক ঝাল, বাকি কিন্তু বেশ ক্রিস্পি। এটা খেতে ভালো লাগছে। চা নিয়েছিলাম, চাটা খুব একটা ভালো লাগেনি, এটা কিন্তু যথেষ্ট ভালো। দারুণ দারুণ। 7 সিস্টার ওয়াটারফল দেখা কমপ্লিট। আর এবার আমরা বেরিয়ে পড়লাম সোজা নর্থ সিকিমের উদ্দেশ্যে। আশেপাশে এখন খুব বেশি যে আর দেখার মতন কিছু আছে সেরকম নয়। আজকেরটা জার্নি পুরোটা হবে। তো চলুন, সামনে যদি কোনো ভিউ পয়েন্ট পাই অবশ্যই আমরা দাঁড়াবো, আর সেই ভিউ আপনাদের সামনেও তুলে ধরবো।
আমরা প্রায় 40 কিলোমিটার পথ কিন্তু অতিক্রম করে ফেলেছি। এখন এরকম একটা জায়গায় এসে দাঁড়িয়েছি, দেখুন কতটা সুন্দর এই ভিউটা আসছে, মানে দূরের পরিবেশ কিংবা এখানকার যে পরিবেশটা বেশ সুন্দর। আর নিচে কিন্তু তিস্তা বয়ে চলেছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। এখানে দাঁড়িয়েছি তার কারণ হচ্ছে আপনারা জানেন যে এতদিন কিন্তু এই নর্থ সিকিম টোটালি বন্ধ ছিল। এখনও রাস্তায় কাজকর্ম চলছে, তাই বিভিন্ন জায়গায় দেখছি যে রাস্তায় কাজকর্ম চলছে, পিচ দেওয়ার কাজ চলছে কিংবা কোথাও রাস্তা পাথর ফেলেছে, এইসব কাজগুলো চলছে। সেই জন্য মাঝে মধ্যে কিন্তু এরকম রোড ব্লক করে রাখা হয়েছে। তবে হ্যাঁ, গাড়ির মুভমেন্ট যেটা হচ্ছে খুব স্লো মুভমেন্ট হচ্ছে। তো চলুন আর সামনে কি কি তথ্য পাই আমরা সেগুলো আপনাদের সামনে অবশ্যই তুলে ধরবো। এই হচ্ছে দেখুন পরিবেশটা কতটা সুন্দর লাগছে। এখানে একটা ভিউ পয়েন্ট রয়েছে, সেই ভিউ পয়েন্ট থেকে কিন্তু এরকম একটা ভিউ রয়েছে। তো এতক্ষণ এইখানটা পুরো কিন্তু জ্যাম ছিল, আর এই দেখুন জ্যামটা ছাড়লো, গাড়িগুলো আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। আমাদের গাড়ি কিছুটা পেছনে রয়েছে, আমরা এখান থেকেই গাড়িতে চড়বো। ভিউ পয়েন্টে কিছুক্ষণ সময় কাটিয়ে আবারও বেরিয়ে পড়লাম লাচনের উদ্দেশ্যে। আজ আমাদের গাড়ি যতটা লাচনের দিকে এগোচ্ছে ততটাই আমি আমার স্বপ্নকে সত্যি হতে দেখতে পাচ্ছি। রাস্তার কন্ডিশন এখানে যেটুকু খারাপ, এর আগে কোথাও সেরকম খারাপ রাস্তা চোখে পড়েনি। যাই হোক, কাজ চলছে, তাড়াতাড়ি হয়তো স্বাভাবিক হয়ে উঠবে। সময় এখন দুপুর 3টে, মানে অনেকটাই লেট আমরা কিন্তু হয়ে গেছি। আর এখন চলে এসেছি থিংসিম বলে একটা জায়গায়, এটাকে বলা হচ্ছে থিংসিম 0 পয়েন্ট, অনেকে রাংরাংও বলে থাকে। তো এখানটায় এসে আমরা কিন্তু এখন লাঞ্চ সারবো। তো চলুন, সামনেই রয়েছে দেখুন একটা হোটেল, আমরা ভেতরে যাই আর আজকের মতন হালকা পাতলা কিছু লাঞ্চের অর্ডার করে দিই। তো নিয়ে নিয়েছি লাঞ্চ, আর লাঞ্চে আজকে রয়েছে ভাত, ফুলকপি আলুর একটা তরকারি রয়েছে একটা শাক, আর সে সাথে আমরা নিয়েছি অমলেট। তো চলুন আর দেরি করবো না, অনেকটাই দেরি হয়ে রয়েছে আমাদের, তাড়াতাড়ি লাঞ্চটা সেরে বেরিয়ে পড়া যাক। যেটা বলবো, এখানে তো আর আমাদের মতন মানে আমরা যেরকম খেয়ে থাকি সেরকম খাবার তো পাবেন না, মাঝে মধ্যে যা পাওয়া যায় তাই দিয়েই কাজ চালিয়ে নিতে হয়। তবে ঠিক আছে, একবারে খারাপ নয়, খাওয়া যাচ্ছে। আর আজকে এই যে খাবার দাবার আমরা খাচ্ছি পুরোটাই কিন্তু আমাদের প্যাকেজের মধ্যে রয়েছে। তো আমাদের লাঞ্চের পর্ব শেষ, আর এখন আমরা আবার গাড়িতে উঠে রওনা দেবো নর্থ সিকিমের উদ্দেশ্যে। আমরা কিন্তু অলরেডি নর্থ সিকিমের মধ্যে এন্টার করে গেছি, আর এখান থেকে দূরত্ব এখনও বেশ ভালোই রয়েছে, মানে ধরুন 50% এখনও দূরত্ব রয়েছে। সেই দূরত্ব অতিক্রম করতে কিন্তু আমাদের প্রচুর টাইম লাগবে, যেহেতু এটা পাহাড়ি রাস্তা। তো বলে রাখি, এই যে আমাদের প্যাকেজটা, এই প্যাকেজ আমরা নিয়েছি পথের সন্ধানে ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের থেকে। আপনারা যদি এই পথের সন্ধানে ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সাথে যোগাযোগ করতে চান, কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশনে দেওয়া থাকলেও ডেসক্রিপশন থেকে কন্ট্যাক্ট নাম্বার নিয়ে অবশ্যই একবার ফোন করে নিতে পারবেন। আর বলে দিই, এই যে লাঞ্চটা আমরা করলাম, লাঞ্চটাও কিন্তু প্যাকেজের মধ্যেই ইনক্লুড। এটা সচরাচর দেখা যায় না যে দুপুরের লাঞ্চটা প্যাকেজের মধ্যে থাকে, কিন্তু এই আমাদের ট্রিপে দেখলাম লাঞ্চটা কিন্তু প্যাকেজের মধ্যেই রয়েছে। পথের সন্ধানে ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের কন্ট্যাক্ট নাম্বার এবং হোটেল আকসমাসোমের কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশনে দেওয়া রইল। আপনারা যারা প্যাকেজ বুক করে আসতে চাইছেন আমাদের মতো, তারা অবশ্যই কন্ট্যাক্ট নাম্বার নিয়ে কল করে নেবেন। আর যারা ভাবছেন ডাইরেক্ট হোটেলে কথা বলবো, তাদের জন্য ডেসক্রিপশনে হোটেলের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রইল। কিছু দূর চলার পর রাস্তার বর্তমান পরিস্থিতি সামনে আসতে শুরু হলো। জায়গায় জায়গায় ধস, নতুন করে পাহাড় কেটে পথ তৈরির প্রচেষ্টা প্রভৃতি। মানে আমরা এখন রয়েছি টুঙে, আর এখানটায় দেখাচ্ছি আপনাদের, দেখুন এখানে যে ধসটা নেমেছিল, কিভাবে ধস নেমেছিল দেখুন, পুরো রাস্তা কিন্তু এখানে ধসে গেছিল। দেখুন এখনও এখানে কাজ চলছে। এই হচ্ছে রাস্তার বর্তমান পরিস্থিতি, খুবই খারাপ আর কি। এই যাই হোক, কিছুটা রাস্তা ঠিক হয়েছে এখন, তাই গাড়িগুলো আজকে থেকে চলাচল করা শুরু হয়েছে। এই হচ্ছে অবস্থা, এখানে সাংঘাতিকভাবে কিন্তু ধসে গেছিল। এখনও দেখলে বুঝতে পারবেন কাঁচা মাটির রাস্তা রয়েছে। তো এই হচ্ছে বর্তমান পরিস্থিতি, কোনো রকম রাস্তা ঠিক হয়েছে আর গাড়ি কিন্তু এখন চলছে। এই দেখুন রাস্তার বর্তমান এই হচ্ছে কন্ডিশন, একদম যে পুরোপুরি ঠিক হয়ে গেছে তা কিন্তু নয়, বিভিন্ন দিকে এই রকম ভাঙাচোরা রাস্তা, তার মধ্যে দিয়ে কিন্তু যেতে হচ্ছে। হ্যাঁ, আশা করি আস্তে আস্তে এগুলো সবই ঠিক হয়ে যাবে, একটু টাইম নেবে। আমরা এসে পৌঁছেছি নাগা নামের একটা জায়গায়। কেন এতদিন নর্থ সিকিম বন্ধ ছিল তার একটা ঝলক এই নাগাকে দেখলেই আপনারা বুঝতে পারবেন। কি যে বিভৎস সেই অবস্থা, চলুন একবার তার একটা ঝলক আপনাদের দেখিয়ে দিই। এই যে দেখুন, এই হচ্ছে রাস্তার কন্ডিশন, মানে রাস্তা কোনো রকম আবার তৈরি করা হয়েছে। আর এই দেখুন বাড়িগুলো দেখুন, এই যে বাড়িগুলো কোথায় চলে গেছে দেখুন, কিভাবে ধস নেমেছে সব। আর এই হচ্ছে রাস্তার অবস্থা দেখুন, এই দেখুন এই যে রাস্তাগুলো পুরো ভেঙে গেছে,
আর এই দেখুন এখনও রাস্তায় এই যে ক্র্যাকগুলো রয়েছে, এই দেখুন ক্র্যাক, এই রাস্তাও এইগুলোও কিন্তু থাকবে না, দেখুন ভেঙে কিভাবে নিচে চলে গেছে, যাওয়াটাও অনেকটা রিস্কি। এই দেখুন এই দিক দিয়ে একবার দেখিয়ে দিই, এই হচ্ছে দেখুন কন্ডিশন, সব অবস্থা। তো কোনো রকম রাস্তা তৈরি হয়েছে যান চলাচলের জন্য। বেশ কিছুটা সময় পর আবারও জ্যাম ছাড়লো, আমরা আবারও এগিয়ে চললাম। রাস্তার বর্তমান অবস্থা এখন কেমন তা আপনারা দেখেই বুঝতে পারছেন। এই রাস্তায় চলা কোনো অ্যাডভেঞ্চারের থেকে কম নয়। তবে পথ চলতে চলতে একটাই কথা বড্ড মনে হচ্ছিল যে এতদিন এই নর্থ সিকিম বন্ধ ছিল, এখানের লোকজনদের প্রধান জীবিকা এই ট্যুরিজমকে কেন্দ্র করেই। সেক্ষেত্রে যদি মূল ইনকামের পথ বহুদিন যাবৎ বন্ধ থাকে, তবে এখানে যারা বসবাস করছেন তারা বর্তমানে কোন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন। তাই আপনাদের কাছে আমার অনুরোধ, এখন যখন নর্থ সিকিম খুলে গেছে, আপনারা অবশ্যই আসুন এই নর্থ সিকিম ঘুরে দেখার জন্য। তাতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এখানকার মানুষেরা কিছুটা উপকৃত হবেন। সময় এসেছে আমাদের মতো ভ্রমণপ্রিয় বাঙালির ঘরের কাছে বরফ দেখতে যাওয়ার স্থানকে আবারও আগের পর্যায়ে ফিরিয়ে নিয়ে যাওয়ার। আমরা এখন রয়েছি চুংথং চেকপোস্টে। এখানে কিন্তু আমাদের যে পারমিট রয়েছে, পারমিটগুলো এখানে চেকিং হলো। যাই হোক, কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা আবার সামনের দিকে এগিয়ে যাব। চেকপোস্টের সামনে ভিডিও এবং ফটোগ্রাফি একেবারে নিষিদ্ধ। পারমিট চেক করিয়ে আমরা এগিয়ে চললাম লাচুনের উদ্দেশ্যে। সামনেই রয়েছে লাচুনের প্রবেশদ্বার বা গেট। এখান থেকে লাচুনের প্রবেশের জন্য 20 টাকা জনপ্রতি হিসাবে একটি ট্যাক্স দিতে হয়। আমরা ট্যাক্স দিয়ে প্রবেশ করলাম লাচুন। সময় 8:45 রাত্রিবেলা, আর আমরা আমাদের জার্নি কমপ্লিট করে যে আমাদের হোমস্টে রয়েছে সেখানে পৌঁছে গেছি। তো এই হচ্ছে আমার পাশে আপনি দেখতে পাচ্ছেন আপনারা, এই হচ্ছে আমাদের হোমস্টে, আর এখন আমরা আমাদের রুমে যাব। তো এই হচ্ছে আমাদের আজকের হোটেল। চলুন এক এক করে আমরা রুমগুলো দেখে নিই। এই দেখুন, এই হচ্ছে রুম নাম্বার 707। তো এই হচ্ছে রুমের ভেতরটা, দেখুন কতটা সুন্দর রুমটা। একটা বড় বেড রয়েছে, দুজন আরামসে থাকার মতন রয়েছে, দুটো সাইড টেবিল রয়েছে, দুটো লাইট, এখানটা একটা উইন্ডো রয়েছে, এখানে একটা উইন্ডো রয়েছে, সাথে কিন্তু ব্যালকনিও রয়েছে। আর এখানে রয়েছে ওয়ার্ড্রপ, এখানে টিভি লাগানোর ব্যবস্থা রয়েছে কিন্তু টিভিটা নেই, সে যাই হোক। আর এদিকে দেখুন, এদিকে রয়েছে কিন্তু ওয়াশরুম। এই দেখুন গিজার রয়েছে, রয়েছে ওয়েস্টার্ন স্টাইল কমোড, আর এখানটায় রয়েছে ওয়াশ বেসিন, রয়েছে মিরর। তো বেশ ভালো। চলুন রুম নাম্বার 07 দেখার পর এবার আমরা অন্য আরেকটি রুম দেখে নেব। আমরা এবার যে রুমটা দেখব তার নাম্বার হচ্ছে 08। এই হচ্ছে দেখুন রুম নাম্বার 08, আর এই হচ্ছে ওভারঅল রুম। এখানটায় যেমন একটা ডাবল বেড রয়েছে, এখানে রয়েছে কিন্তু সিঙ্গেল বেড। আর এখানে উইন্ডো রয়েছে, এখানে একটা, সাথে সেম সাইড টেবিল রয়েছে, রয়েছে লাইট, আর এখানে একটা লাগেজ স্পেস রয়েছে। আর এই দেখুন, এই হচ্ছে ওয়াশরুম, এখানেও গিজার আমরা দেখতে পাচ্ছি, ওয়েস্টার্ন স্টাইল টয়লেট রয়েছে, আর এই হচ্ছে ওভারঅল টয়লেট। আর এই দেখুন, এই হচ্ছে ওভারঅল রুমগুলো কিন্তু বেশ ভালো। আর এই রুমটা আগেও বললাম, এই রুমটা কিন্তু এখানে একটা ডাবল বেড রয়েছে, আর এখানে রয়েছে একটা সিঙ্গেল বেড, অর্থাৎ 3 জনের রুম। ঠান্ডায় কিন্তু এখানে সাংঘাতিক, মানে গ্যাংটকে যা ঠান্ডা তার থেকে কিন্তু অনেক বেশি ঠান্ডা এখানে। টেম্পারেচার এখন প্রায় 0 ডিগ্রির কাছাকাছি, তো সাংঘাতিক ঠান্ডা। আর আজকে এখন আমরা ডিনার করব। ডিনার করার পর আজকে আর বেশি কিছু কাজ নেই, চারিদিকে অন্ধকার হয়েও এসছে। আমরা যখন আসলাম আপনারা তখনই দেখতে পেলেন। টেম্পারেচারটা বলা সবার আগে দরকার -2। এই টেম্পারেচারে গরম গরম ভাত, ডাল, সয়াবিনের তরকারি, সাথে রয়েছে ডিমের ঝোল, আর এখানটা রয়েছে আলু ভাজা, সে সাথে এই ছোট ছোট পাঁপড়গুলোও রয়েছে। তো যাই হোক, গরম ভাত আর গরম তরকারিতে এখন পুরো কিন্তু জমে যাবে। হাতের উপর হাত দিলে মনে হচ্ছে যেন হাতটা একটু সেন্স ফিরে পাচ্ছি।
এতটাই ঠান্ডা এখানে। চলুন আর দেরি না করে একবার টেস্ট করে নিই আমরা খাবারটা। একটু ডাল নিয়ে নিই। হেভি চাউমিনটা না দেখেই মনে হচ্ছে কিন্তু রান্না বান্না খুব ভালো হয়েছে। একটু ডাল দিয়ে একটু টেস্ট করে দেখি। একবারে বাড়ির খাবারের টেস্ট। সত্যি বাড়িতে যেরকম খাবার খাই এখানে এসেও কিন্তু একদম সেম খাবার পেলাম। খুব সুন্দর, সুন্দর, পুরো ঘরোয়া, যেমন গরম গরম খাওয়া হয় মানে প্রায় 10 ঘন্টার জার্নি কমপ্লিট করে আমরা যা খাবার পেয়েছি এটাই সব থেকে ভালো। গুড মর্নিং এভরিওয়ান। এখন সময় সকাল 6:30 আর আমাদের বেরোনোর কথা ছিল, ড্রাইভার যেটা বলেছিল সেটা হচ্ছে 5:30। কিন্তু এতটা ঠান্ডা যে আমরা রুম থেকে বেরোনো কেন, ব্ল্যাঙ্কেটের ভেতর থেকেও বেরোতে পারছিলাম না। আর বলে দিই এখন টেম্পারেচার হচ্ছে -2 ডিগ্রি, সাংঘাতিক ঠান্ডা কিন্তু। তো ব্রেকফাস্ট রেডি হচ্ছে। ব্রেকফাস্টে আজকে আমরা বলেছি যে আমরা নেব ম্যাগি। আর আমরা যে হোটেলে রয়েছি তার ব্যালকনি থেকে এরকম কিন্তু একটা বাইরের সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে। বলে দিই এই যে সামনে পাহাড়গুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই পাহাড়ের চূড়ায় কিন্তু দেখুন, আমি একটু জুম করি, দেখুন বরফ রয়েছে। এই দেখুন এগুলো কিন্তু সব বরফ। যাই হোক, খুব সুন্দর একটা ভিউ দেখতে পাচ্ছি আমরা। আর প্রচুর হোটেল হোমস্টে এখান থেকেও দেখা যাচ্ছে। সাংঘাতিক ঠান্ডা লাগছে। আর এই ঠান্ডার মধ্যে আমরা আজকে ব্রেকফাস্টে নিয়েছি ম্যাগি, এগ ম্যাগি। কিন্তু একদম দেখুন ধোয়া উঠছে, এত ঠান্ডা যে কথা ঠিকভাবে বলতে পারছি না, কথা জড়িয়ে যাচ্ছে। চলো টেস্ট করে দেখি। দারুণ। 2 দিন ধরে সমানে ওই লুচি বা কচুরি খাওয়া হচ্ছে, আজকে কিন্তু একটু চেঞ্জ করে দিয়েছি। সাংঘাতিক লাগছে, গরমটা বুঝতেই পারছি না। দেখুন ধোয়া উঠছে, এতটা গরমটা বোঝা যাচ্ছে না। সকালবেলায় এই হচ্ছে আমাদের লাচুনের হোটেলের ভিউটা সামনে থেকে। আর এখানে পাহাড়ের চূড়ায় আমরা বরফ দেখতে পাচ্ছি। আর এইদিকে এই হচ্ছে আমাদের গাড়ি অলরেডি রেডি। তো বাদ বাকি সবাই আসলে আমরা কিন্তু তাড়াতাড়ি বেরিয়ে পড়বো, অলরেডি আমরা লেট। সেই আরাম, হাত ফিরে এলো, হাতের কোনো সেন্স নেই। সময় 7:20 আর গাড়িতে চড়ে বেরিয়ে পড়েছে। আমাদের আজকের প্রথম গন্তব্য হচ্ছে ইয়াংথাং। আর বসেছি দেখুন আজকে পুরো মাঝখানে, মানে মাঝখানে বসার কারণ হচ্ছে সাংঘাতিক ঠান্ডা। দুদিকে দুটো করে বসিয়েছি, ওরা ঠান্ডা, মাঝখানে আমি বসে গরম হয়নি একটু। তাই হচ্ছিল। এই ছিল মনে। এসে পৌঁছে গেছি 0 পয়েন্ট। যাওয়ার আগে যে চেকপোস্টে এসে দাঁড়াতে হয় সেখানে। এখানে আমাদের গাড়ির আর আমাদের যে পারমিট আছে সেই পারমিট চেক হবে, তারপর আমরা এখান থেকে 0 পয়েন্টের উদ্দেশ্যে বেরিয়ে পড়ব। পারমিট চেক করিয়ে আমরা এগিয়ে চললাম 0 পয়েন্টের উদ্দেশ্যে। বলে রাখি, নর্থ সিকিম আসার পারমিটের জন্য ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্টের মধ্যে যে কোনো একটি থাকা আবশ্যিক। পারমিটের জন্য আধার কার্ড গ্রাহ্য হয় না। ছোটদের ক্ষেত্রে বার্থ সার্টিফিকেট থাকা আবশ্যিক। ঘড়িতে সময় 9:30 আর আমি এসে পৌঁছে গেছি নর্থ সিকিমের 0 পয়েন্টে। দেখুন এই জায়গাটায় কিন্তু কিছুটা বরফ রয়েছে বর্তমানে, আর সাংঘাতিক ঠান্ডা। উচ্চতা হচ্ছে 16,000 ফুট। 0 পয়েন্ট নর্থ সিকিমের সবচেয়ে জনপ্রিয় এবং আকর্ষণীয় স্থানগুলির মধ্যে একটি। লাচুন উপত্যকা থেকে এর দূরত্ব 15 কিলোমিটার। হিমালয়ের কোলে অবস্থিত এই 0 পয়েন্টের মধ্যে দিয়ে বয়ে চলেছে লাচুন নদী। আজ হচ্ছে ডিসেম্বরের 3 তারিখ। আর এই যে নদীটা দেখুন অনেকটা ফ্রিজ হয়ে এসেছে। আর দূরে কিছু পাহাড়ের চূড়ায় আমরা বরফ দেখতে পাচ্ছি। বরফ কিন্তু এখন যথেষ্ট কম, তবে আছে বরফ। আপনারা এখানে আসলে এই দেখুন নদীটায় কিভাবে জমে রয়েছে, এইভাবে টুকটাক বরফ আপনারা দেখতে পাবেন। দারুণ কষ্ট হচ্ছে, এতটা শ্বাসকষ্ট হচ্ছে না। উচ্চতাটা তো কম নয়, 16,000 ফুট। আর এখানে আসার রাস্তাটাও খতরনাক হেয়ারপিন, এত টার্ন রয়েছে, ওখান দিয়ে আসতেই অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আর এখানে উচ্চতা বেশি হওয়ার কারণে অক্সিজেন লেভেল কিন্তু খুব কম, শ্বাসকষ্ট কিন্তু সত্যি হচ্ছে। আর সে সাথে মাথাও ঘুরছে। সাংঘাতিক হাওয়া চলছে এখানে। আর সব থেকে বড় যেটা, এতটা ঠান্ডা না যে সূর্যের আলো থাকা সত্ত্বেও সেই রোদটা কিন্তু গায়ে লাগছে না। সামনের পাহাড়ের চূড়া পুরোটাই বরফে মোড়া।
আর কিছুদিনের মধ্যে পুরো 0 পয়েন্ট বরফে ঢেকে যাবে। বয়ে চলা নদীটাও বেশ বরফে ঢেকে রয়েছে। এই দেখুন সামনে নদীটা বয়ে চলেছে, কিন্তু নদীটা বেশিরভাগই ফ্রিজ হয়ে রয়েছে। আর কদিন পর তো এই জল যেটুকু দেখা যাচ্ছে এটাও দেখা যাবে না, পুরোপুরি এই জায়গাটাই সাদা হয়ে থাকবে। দেখুন পুরো নদী কিন্তু ফ্রিজ হয়ে রয়েছে, কিছু কিছু জায়গায় শুধু জল দেখা যাচ্ছে। 0 পয়েন্টে কিছুক্ষণ সময় কাটিয়ে উঠে বসলাম গাড়িতে। এবার এখান থেকে বেরিয়ে পড়বো ইয়াংথাং ভ্যালির উদ্দেশ্যে। খুব বেশি দেরি করা যাবে না, কারণ আজকেই আমাদের কিন্তু আবার গ্যাংটক ফিরতে হবে। অনেক রাস্তা, অনেকটা জার্নি, যত তাড়াতাড়ি ইয়াংথাং কমপ্লিট করে আবার গ্যাংটকের পথে বেরোনো যায় তত ভালো। তবে বলে রাখি, আপনারা যারা 0 পয়েন্টে আসবেন অবশ্যই যেন অক্সিজেন যে ক্যানগুলো হয় সেগুলো সাথে রাখবেন, কারণ সাংঘাতিক কষ্ট হয়েছে। আর আমাদের কাছে অক্সিজেন ক্যান রয়েছে, কর্পূর রয়েছে, আর কর্পূর অতটাও হয়তো আপনাকে উপকার দিতে পারবে না যতটা অক্সিজেন ক্যান দেবে। অক্সিজেন ক্যান কিন্তু সঙ্গে রাখতেই হবে। আর যদি সঙ্গে কোনো বাড়ির বয়স্ক কেউ থাকে তাদের জন্য কিন্তু অক্সিজেন ক্যান অবশ্যই সাথে রাখবেন। এই জায়গাতে কিন্তু অক্সিজেন লেভেল সাংঘাতিক কম, উচ্চতাটা 16,000 ফুট, আর সাংঘাতিক হাওয়া চলছে, ঠান্ডা হাওয়া। যেরকম অক্সিজেনের ক্যান নিয়ে আসবেন সেরকমই কিন্তু সোয়েটার, জ্যাকেট যা আছে একটাতে কাজ হবে না, পারলে প্রথমে সোয়েটার পরবেন, তার উপরে জ্যাকেট চাপিয়ে তবেই আসবেন। 0 পয়েন্টে কিছুক্ষণ সময় কাটিয়ে এগিয়ে চললাম ইয়াংথাং ভ্যালির উদ্দেশ্যে। ইয়াংথাং ভ্যালি 0 পয়েন্টের থেকে বেশ কিছুটা নিচে হওয়ায় এখানে গাছপালা এবং অক্সিজেন লেভেল দুটোই 0 পয়েন্টের থেকে বেশি রয়েছে। সময় 12:30 আর আমরা এখন এসে পৌঁছেছি ইয়াংথাং ভ্যালির সামনে। আমরা প্রথমে গিয়েছিলাম আজকে 0 পয়েন্ট। অনেকে দেখবেন যখন এই ট্যুরটা করে থাকে তারা কিন্তু হয়তো প্রথমে ইয়াংথাং ভ্যালি আসুক কিংবা প্রথমে 0 পয়েন্ট যাক। আমরা আজকে 0 পয়েন্ট প্রথমে করলাম, মানে 0 পয়েন্টটা হচ্ছে একবারে বেশি দূরে, ওইটা সেরে ফেরার পথে আমরা ইয়াংথাং ভ্যালি দেখে তারপরে ব্যাক করব। আপনারা চাইলে কিন্তু ইয়াংথাং ভ্যালিও দেখে তারপরে 0 পয়েন্ট যেতে পারেন। সেক্ষেত্রে কি হবে বলে দিই, ইয়াংথাং ভ্যালি হচ্ছে এমন একটা জায়গায়, যেরকম ধরুন ইয়াংথাং ভ্যালির ওপর দিয়েই আপনাকে যেতে হবে কিন্তু 0 পয়েন্টে, তো সেই জন্য ফিরতেও হবে ওই রাস্তা দিয়ে। সে কারণেই আমরা কি করেছি, আমরা প্রথমে চলে গেছি 0 পয়েন্ট। 0 পয়েন্টে দেখলাম ওখানকার যে বরফ রয়েছে বা 0 পয়েন্টটা কি সেরকম দেখলাম, দেখে তারপরে কিন্তু ইয়াংথাং ভ্যালিতে ফিরে এসেছি। দেখুন এই হচ্ছে ইয়াংথাং ভ্যালি যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি, আর কতটা সুন্দর লাগছে দেখুন, পাহাড়ে গায়ে গায়ে বরফ রয়েছে, দারুণ দারুণ একদম জমে যাচ্ছে। আর এইখানটায় দেখুন সূর্য সাংঘাতিক, রোদ রয়েছে কিন্তু রোদের তেজ একদমই লাগছে না গায়ে, যেহেতু এখানে একটা ঠান্ডা হাওয়া চলছে। আর এই দেখুন ভ্যালির ভিউটা, মাঝখান দিয়ে নদী বয়ে চলেছে। শীতের টাইমে, মানে এখনও শীতের টাইম, আর 1 মাস পর থেকে এখানে যখন বরফ পড়বে পুরো জায়গাটা সাদা হয়ে থাকবে। এই যে গাছপালা যেগুলো রয়েছে পুরোটাই সাদা থাকবে, তখন এই জায়গার সৌন্দর্যতা কিন্তু অনেক বেশি বৃদ্ধি পাবে। মানে আমরা এখন যেরকম দেখতে পাচ্ছি তখন কিন্তু পুরোটাই আলাদা। চলুন এই ভ্যালির মাঝখান দিয়ে যে নদীটা বয়ে চলেছে, নদীটার যত কাছে যাওয়া যায় একবার কাছ থেকে ঘুরে আসি। ইয়াংথাং ভ্যালি এসে কার সাথে দেখা হয়ে গেছে তার পরিচয় দেওয়ার আমার কোনো দরকার নেই, আপনারা আমার থেকে ভালো জানেন। কৌশিকদা, সাবস্ক্রাইবার বলুন বা দর্শক বন্ধু বলুন, তাদের উদ্দেশ্যে বলবো যে যারা আজকে প্রকৃতি বা পরিজন নিয়ে কাজ করছে এবং যারা প্রতি মুহূর্তে চেষ্টা করে যাচ্ছে তাদের এই ট্র্যাভেলকে বা আমাদের বাঙালির বেড়ানোকে বা আমাদের পরিজনকে এগিয়ে যেতে, তো তাদেরকে প্লিজ সঙ্গ দিন। বিশেষ করে যারা বাংলা ভাষাভাষী দর্শক বন্ধুরা আছেন, ঠিক আছে, তারা এই প্রচেষ্টায় সঙ্গ দিন। এবং আপনাদের কিন্তু ঐকান্তিক প্রচেষ্টায় যারা ছোটো ছোটো ভাইরা, যারা ছোটো ছোটো বোনেরা আজকে ট্র্যাভেল ব্লগ চ্যানেলের মাধ্যমে আপনাদের মনোরঞ্জন করার চেষ্টা করছে, এবং শুধু মনোরঞ্জন বললেই ভুল বলা হবে, সেখানে আপনাদেরকে ইনফরমেটিভ ব্লগ দেওয়ার চেষ্টা করছে, যাতে আগামী দিনে আপনারা ওই জায়গায় আসতে পারেন। তো তাদেরকে প্লিজ সাপোর্ট করুন, সেই সাথে ওর চ্যানেলকেও সাপোর্ট করুন, এবং ওর চ্যানেল যাতে বড় হয় সে ব্যাপারে প্লিজ আপনারা সাপোর্ট করুন। কৌশিকদা যখন কথা বলে দিয়েছে আমি তো ফেমাস হয়ে গেছি এই ভিডিওতে অন্তত। আর এর সাথে এখানে রয়েছে শেখরদা। শেখরদাকেও আপনারা সবাই হয়তো চেনেন, কৌশিকদার সঙ্গে অনেকবার দেখেছেন। আর আজকের ভিডিওতে শেখরদা কিন্তু আমার সাথেও রয়েছে। যদি কিছু বলো, তোমার যদি কিছু বলার। না না, অবশ্যই নর্থ সিকিম এতদিন পরে খুললো, একটা অন্যরকম আনন্দ সবার মধ্যে। মানে আমি তো আনন্দে আপ্লুত, এক্সাইটমেন্ট একটা। অবশ্যই আপনারাও নর্থ সিকিম আসুন, আর দাদার ভিডিও তো সবাই দেখেই, আমিও দেখি, ঠিক আছে? অবশ্যই শুনে ভালো
ভালো লাগলো। শেখর দা আমার ভিডিও দেখে। না না অবশ্যই দাদা। বর্তমানে আমি দাঁড়িয়ে আছি ইয়াংথাং ভ্যালির একদম মাঝখানে। দেখুন এই যে ভ্যালিটা, দুদিকে পাহাড় রয়েছে, ভ্যালি রয়েছে, আর এই যে এটা কিন্তু লাচেন নদী বলা হয় এটাকে। দেখুন একদম খরস্রোতা নদী, সাংঘাতিক ঠান্ডা জল, আর এখানকার হাওয়া যেটা রয়েছে এটাও কিন্তু ভীষণ ঠান্ডা। এই দেখুন, আর সবাই এই নদীর পাশে এসে ফটো তোলা এইসব চলছে। আর আমাদের পুরো গ্রুপ কিন্তু এখানটায় রয়েছে কৌশিক দা আর শেখর দা। আর এই দেখুন, এই হচ্ছে পুরো ভ্যালিটা, সাংঘাতিক লাগছে দেখতে। সময় এখন লাচুং ফেরার। হোটেলে ফিরে লাঞ্চ সেরে আমাদের আজকেই রওনা দিতে হবে গ্যাংটকের উদ্দেশ্যে, তাই আর দেরি করা চলবে না। নর্থ সিকিমের যে যে পয়েন্টগুলো ছিল আজকে সেগুলো দেখে চলে এসেছি আবার আমাদের আজকের হোটেলে। সময় এখন লাঞ্চ করার। লাঞ্চে দিয়েছে ভাত, রয়েছে আলু সেদ্ধ, রয়েছে পাঁপড়, এখানে রয়েছে পেঁয়াজ লঙ্কা, সে সাথে এখানে রয়েছে ডাল, আর এখানে রয়েছে চিকেন। এই দিয়ে আজকে লাঞ্চ সারবো। লাঞ্চ সেরে আজকেই আমাদের গন্তব্য কিন্তু গ্যাংটক। আমরা যতদূর শুনেছি, মানে আমাদের সাথে প্রীতম রয়েছে, প্রীতম আগেও এসেছে। প্রীতম তার অভিজ্ঞতা থেকে আমাদের বললো যে আজকে গ্যাংটক যেতে আমাদের প্রায় 12টা থেকে 12:30 বেজে যাবে। লম্বা একটা জার্নি রয়েছে। কাল আবার আমাদের ফেরার টিকিট রয়েছে, তো আজকে যেতেই হবে। চলুন খুব বেশি দেরি না করে আমরা লাঞ্চ সারি, আর লাঞ্চ সেরে আজকের মতো গাড়িতে চড়ে গ্যাংটকের উদ্দেশ্যে রওনা দিই। তো এই নিয়ে নিয়েছি ডাল, আর একবার চলুন ডাল দিয়ে মেখে সাথে আলু সেদ্ধ বা আলু চোখা যেটাই হোক একবার টেস্ট করে দেখি কীরকম হয়েছে। খাবার নিয়ে কোনো কথা হবে না বস, দারুণ দারুণ। চলো, সময় এখন 3:40, আর এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব গ্যাংটকের উদ্দেশ্যে। আর সকালবেলায় যে পাহাড়গুলো দেখিয়েছিলাম, দেখো পাহাড়গুলো তখন কিন্তু পুরোপুরি দেখা যাচ্ছিল, এখন মেঘে ঢেকে রয়েছে। যাই হোক, এই আমাদের গাড়ি, চলো গাড়িতে উঠে বসা যাক। গ্যাংটক যাওয়ার পথে এই হচ্ছে বচ্চন ওয়াটারফলস। দেখুন কতটা উঁচু থেকে জলটা নিচে নেমে আসছে, ভালো লাগছে কিন্তু দেখতে, অনেকটা উঁচু থেকে। প্রচলিত ভাষায় অমিতাভ বচ্চন ওয়াটারফলস নাম হলেও এর নাম বেউমাকু ফলস। এবার বলি এই পুরো ট্রিপে আমার কত খরচ হলো। আমরা যেহেতু গ্রুপে 8 জন ছিলাম, তাই আমাদের খরচ হয়েছে জনপ্রতি 7,500 টাকা। এর মধ্যে গ্যাংটকের হোটেল, খাওয়া দাওয়া, গাড়ি, পারমিট, লাচুনের হোটেল, ফুড সব কিছুই কিন্তু ইনক্লুড। আর যদি কারো মনে হয় আমি ডাইরেক্ট হোটেলে যাব, প্যাকেজে যাব না, সেক্ষেত্রে হোটেল আকসমাস হোমের থাকা খাওয়া নিয়ে খরচ জনপ্রতি 1000 টাকা। আকসমাস হোম থেকেই আপনারা চাইলে নর্থ সিকিম এবং ইস্ট সিকিমের জন্য গাড়ি বুক করে নিতে পারবেন। কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশনে দেওয়া রইল। এই ছিল বহু প্রতীক্ষার পর আমার নর্থ সিকিম ঘুরে দেখার গল্প। শীঘ্রই ফিরব সিমলা মানালি ভ্রমণের বাকি থাকা পর্বগুলি নিয়ে।